আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন, মেহেদী হাসান খান। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটাই এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, নতুন করে ভোট গণনার দাবি ট্রাম্পের। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নতুন 3টি যুদ্ধজাহাজের কমিশনিং। অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে ভারত, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমঝোতা স্মারক সই। মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ মাদক আইস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বলছিলাম সংবাদ শিরোনাম। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র যেন ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে, তবে এখন এই চিত্র অনেকটাই স্পষ্ট। বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফলে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন অনেকটা এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই নতুন করে ভোট গণনার দাবি নিয়ে আদালতে গেছেন ট্রাম্পের নির্বাচনী দায়িত্বে থাকা সংস্থা। আইনি লড়াইয়ে প্রস্তুত বলে পাল্টা হুমকি দিয়েছে বাইডেন শিবিরও। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। ভোট গণনা শুরু হওয়ার পর 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, কিন্তু দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন নাকি হোয়াইট হাউসে দখল নিতে চলেছেন জো বাইডেন তা স্পষ্ট হলো না এখনো। তবে উইসকনসিন এবং মিশিগান জিতে আপাতত পাল্লা ভারী বাইডেনের দিকেই। প্রাথমিক ফলাফল অনুযায়ী এই মুহূর্তে বাইডেন বেশ ভালো ব্যবধানে এগিয়ে। বাইডেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, রাতভর গণনার পর এটা স্পষ্ট যে 270-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার তার থেকে বেশি ভোট পাবেন তারা। But I am here to report when the count is finished, we believe we will be the winners. তবে ভোট গণনা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে গেছে তার নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা। মিশিগানেও নতুন করে ভোট গণনার দাবি নিয়ে ইতিমধ্যেই আদালতে গেছে ট্রাম্পের সংস্থাটি। যদিও পাল্টা হুমকি হিসেবে বাইডেন শিবিরও জানিয়ে দিয়েছে তারাও আদালতে লড়াইয়ে প্রস্তুত। So we'll be going to the U.S. Supreme Court. We want all voting to stop. মার্কিন নির্বাচনী আইন অনুযায়ী পরাজিত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানাতে হয় যে তিনি পরাজয় মেনে নিচ্ছেন। তারপরেই বিজয়ের বক্তৃতা দেন অন্যজন। কিন্তু দুই নেতাই এখানে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন কেউই পরাজয় মেনে নেবেন না। আর এতেই দেখা দিয়েছে উদ্বেগ। শেষ পর্যন্ত এই ফলাফল নিয়ে ভোট পরবর্তী দাঙ্গার যে সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল এতদিন, তাকেই আরও উস্কে দিচ্ছে বর্তমান পরিস্থিতি। মার্জিয়া মান্নান, মাই টিভি। এদিকে ভোট পাওয়ার ক্ষেত্রে রেকর্ড ভেঙেছে নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামারও। বিভিন্ন সময়ের প্রাথমিক পর্যায়ের প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতাতেও তাকে রীতিমতো বেগ পেতে হয়েছে। রয়েছে দীর্ঘ 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আর নানান চড়াই উতরাই। তিনি আর কেউ নন, মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তার সম্পর্কে আরও জানাচ্ছেন মোবালিক করিম। শুরুটা কঠিনই হয়েছিল জো বাইডেনের জন্য। ফেব্রুয়ারির শীতে আইওয়া ককাসের ভোটের ফলাফল দেখে মুষড়ে পড়েছিলেন। 2020-এর প্রেসিডেন্ট পদে তার প্রার্থী হবার সম্ভাবনা শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে বড় রকমের সংশয় দেখা দিয়েছিল। দীর্ঘ প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে হোয়াইট হাউসে যাবার স্বপ্ন যে জো বাইডেন বহুদিন থেকে লালন করে আসছেন, তা পূরণ হবার জন্য এটাই ছিল সম্ভবত তার শেষ চেষ্টা। ছিলেন আইনজীবী, পরে নগর পরিষদে নিজের আসন নিয়ে নেন। শুরু হয় রাজনৈতিক জীবনের রাজপথে হাঁটা। 30 বছর বয়সে প্রমাণ করেছিলেন তার ভবিষ্যৎ অবস্থান। হারিয়েছিলেন তৎকালীন রিপাবলিকান সিনেটর প্রতিদ্বন্দ্বীকে। সিনেটর হিসেবে তার পথ চলা ছিল দীর্ঘ 36 বছর ধরে। এরপর 2009 থেকে 2017 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। ছিলেন বারাক ওবামার রানিং মেটও। 2020 মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হয়ে নিজের অভিজ্ঞতার ঝুলির তেজ দেখানোর পাশাপাশি ভোট পাওয়ার ক্ষেত্রে ভেঙেছেন নিজের দলের প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার রেকর্ডও।
20 নভেম্বর 1942 সালে পেনসিলভেনিয়াতে জন্ম জো বাইডেনের বাবা ছিলেন ব্যবসায়ী। বাইডেনের জন্মের আগে তিনি ব্যবসায় সাফল্য পেয়েছিলেন, কিন্তু জোর জন্মের পর তার ব্যবসা পড়ে যায়। বাইডেনের শৈশব কাটে পারিবারিক অভাব অনটনের মধ্য দিয়ে। He ultimately moved the family to Delaware. ভালোবেসে বিয়ে করেছিলেন সহপাঠিনীকে, কিন্তু 3 সন্তানের জননী তার স্ত্রী ও একমাত্র মেয়েকে হারান মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়। 5 বছর পর ফের বিয়ে করেন এক স্কুল শিক্ষিকাকে। তাদের ঘরে জন্ম নেওয়া ছেলেটিও মারা যান ক্যান্সারের সাথে লড়াই করেই। Again to his family. ইরাকে যুদ্ধের সময় তিনি ছিলেন পক্ষে, কিন্তু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের সময় বুশের বিরোধিতা করায় তাকে পড়তে হয়েছিল তোপের মুখে। In destabilizing Iran, we should be a little. এছাড়া বাকপটু হবার জন্য তাকে অনেক খাটতে হয়েছে, কারণ উল্টোপাল্টা ও অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহারে যে প্রবণতা তার একসময় ছিল, তার জন্য তাকে অনেক ব্যঙ্গবিদ্রুপ সহ্য করতে হয়েছিল। সাথে তোতলামের সমস্যা মেটানোর জন্য আয়নার সামনে লড়তে হয়েছিল সেই কিশোর বয়স থেকেই। To me and to all the people behind me is not acceptable. মুবাল্লিক করিম, মাই টিভি। এবার অন্য প্রসঙ্গ। কারোর সঙ্গে যুদ্ধ নয়, তবে আক্রান্ত হলে তা মোকাবেলা করার সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ। নৌবাহিনীতে সদ্য যুক্ত নতুন 3টি যুদ্ধ জাহাজ ও 2টি জরিপ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চট্টগ্রামের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই জাহাজ 5টি কমিশনিং করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীতে যুক্ত হল 5টি যুদ্ধজাহাজ, 2টি আধুনিক ফ্রিগেট বানৌজা ওমর ফারুক ও বানৌজা আবু উবাইদা, একটি করভেট যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যাশা এবং 2টি জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশি। নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রমে যুক্ত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং করেন। এ সময় চট্টগ্রাম বানৌজা ঈশা খান নৌজেটি প্রান্তে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। কমিশনিংয়ের পর জাহাজগুলোর অধিনায়কদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ফরমান তুলে দেন নৌবাহিনী প্রধান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের জলসীমা রক্ষায় বঙ্গবন্ধুর পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নৌসেনাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা। আমাদের নৌবাহিনীর যাত্রা শুরু মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতির পিতা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং সেই সময় যুদ্ধে আমাদের নৌবাহিনীর যারা বাঙালি সদস্যরা ছিলেন, তারা অত্যন্ত সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং অপারেশন জ্যাকপট আমাদের নৌযুদ্ধের ইতিহাসে এক অনন্য বীরত্ব গাথা তার সৃষ্টি করেছিলেন। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, কিন্তু যদি বাংলাদেশ কখনো ভবিষ্যতের আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কমিশনিং অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ভারতের সিরাম কোম্পানির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ভারতের সিরাম কোম্পানির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে কোম্পানিটি। আরও তথ্য রাকিব হাসানের। করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা অব্যাহত থাকলেও এবার ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে সমঝোতা স্মারক সই করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি সাপেক্ষে বাংলাদেশকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে সহযোগিতা করবে ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনটি মানসম্পন্ন হবে জানিয়ে এই চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দিকচিহ্ন হয়ে থাকবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার। We are working with all major scientific platforms to produce COVID vaccines. We are also working with partners in South Asia, in particular with Bangladesh, to collectively build capacity, not just to have the vaccine, but to be able to distribute it efficiently with better cold storage, with better distribution management, and also for training of delivery. এই বছরের শেষ দিকেই ভ্যাকসিনটি বাজারে আসতে পারে জানিয়ে সরকারের প্রয়োজন মিটিয়ে বেসরকারি ক্ষেত্রে বেক্সিমকো ভ্যাকসিন বিপণন করবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। ওরা আরও ভ্যাকসিন নিয়ে কাজ করছে, ফাইন। আমি জানি অন্তত নোভাভ্যাক্স নিয়ে দে আর ওয়ার্কিং, আমি জানি, আই নো এটা তারা মার্কেটে নিয়ে আসবে। ব্যাপারটা হচ্ছে সরকারের সাথে এখন পর্যন্ত যে এগ্রিমেন্টটা, আজকে যে এগ্রিমেন্টটা হলো, এটা হচ্ছে কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। সো এইটা নেক্সট যদি সরকার যদি মনে করে যে অন্য কোনো ভ্যাকসিন নিবে সেটা তাদের সাথে আবার কথা বলতে হবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ সো ফার দ্য ভ্যাকসিন ইজ কনসার্ন। সমঝোতা অনুযায়ী ভারতের কোম্পানিটি বাংলাদেশকে দিবে 3 কোটি ডোজ ভ্যাকসিন, যেখানে প্রতিটি ভ্যাকসিনের মূল্য পড়বে $5। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এসব টিকা বিতরণ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, অগ্রাধিকার দেয়া হবে বয়স্ক ও ফ্রন্টলাইন যোদ্ধাদের। আমরা মনে করি এই ভ্যাকসিনটি নিরাপদ হবে মানবদেহের জন্য, কারণ ইতিমধ্যে এটা ইংল্যান্ডে ট্রায়াল হয়েছে, বিভিন্ন দেশে ট্রায়াল হয়েছে এবং খুবই নিরাপদ প্রমাণিত হয়েছে এবং এফেক্টিভ প্রমাণিত হয়েছে। আমাদের যে পরিমাণটা 3 কোটি ডোজ পরিমাণ যেটা আছে, সেটা 1.5 কোটি লোককে আমরা এখন দিতে পারবো। মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য 2টি করে ডোজ লাগবে 28 দিন গ্যাপ দিয়ে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6021 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1842 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,16,006 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 12.10%। এখন পর্যন্ত শনাক্তের হার 17.30%। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 80.19% এবং মৃত্যু হার 1.45%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 24,04,902টি। মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ আইস নামের মাদক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। চন্দন রায় নামের এক ব্যক্তি স্বর্ণের ব্যবসার আড়ালে আইস মাদকটি দেশে ছড়িয়ে দিচ্ছিল বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। অর্থের যোগানদাতা সহ আরও কারা জড়িত দ্রুত বের করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট এসকে লিটনের। অজানা এক মাদকের নাম আইস। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মূল হোতা চন্দন রায় সহ 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করেছে বিপুল পরিমাণ আইস নামের মাদক। মাদকের নাম আইস। নতুন এই মাদক আসছে মালয়েশিয়া থেকে। দানা আকৃতির আইস নামের মাদকটি শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সেবন করছে উচ্চবিত্ত পরিবার, এমনটাই জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। এটার ক্ষতিকারক দিক হলো ইয়াবার থেকে 50 থেকে 100 গুণ বেশি শরীরে ক্ষতি করে। রিক্রিয়েশনাল ড্রাগ, যা শরীরের হরমোনকে প্রায় 1000 গুণ বেশি উত্তেজনা সৃষ্টি করে। আইস মাদকটির একাধিক নাম রয়েছে। সেবন করতে হয় সীসা জাতীয় পাত্রে। 2 থেকে 3টি দানার দাম 10 থেকে 12,000 টাকা বলে জানান তিনি। এটা এতই দামি যে আমাদের যে ড্রাগটা আমরা পেয়েছি, এটা প্রতি 10 গ্রাম তারা 1 লক্ষ টাকা বিক্রি করে। মূলত আমরা 60 গ্রাম পেয়েছি, যার 600 গ্রাম পেয়েছি, যার আর্থিক মূল্য ন্যূনতম 60 লাখ টাকা, এর চেয়ে বেশিও হতে পারে। চন্দন রায় স্বর্ণের ব্যবসার অন্তরালে মরণঘাতী মাদক আইস বিদেশ থেকে আনত বলে জানান তিনি। আমরা এখন তদন্ত চালিয়ে যাচ্ছি, এটার উৎসর সন্ধানে আমরা কাজ করছি। এটা এসেছে মালয়েশিয়া থেকে এই চালানটি। তো এই ব্যাপারে আমরা আসামি যে গ্রেপ্তার হয়েছে, এটা গ্যান্ডারিয়া থানায় একটা মামলা হয়েছে। অর্থের যোগানদাতা কিভাবে আইস নামের মাদকটি
কোথায় কোথায় ছড়িয়ে দেওয়া হয়েছে সব বের করা হবে বলে জানান হাফিজ আক্তার। গুলশান বনানী এলাকায় যদি উচ্চবিত্ত যেসব পার্টি এবং তাদের উচ্চবিত্ত এবং তাদের সন্তানরাই ব্যবহার করা হয়, এটা বাংলাদেশে উচ্চবিত্তদের একটা মার্কেটিং করার জন্যই এই ধরনের ড্রাগ বিক্রি হচ্ছে। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। 2030 সালের মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যেই মেট্রো রেল রুটের 6-এর কাজ শতকরা 52% শেষ হয়েছে। তিনি আজ সকালে বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। এর মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রুট নির্মাণ করা হবে। এর মাঝে রুট 6-এর কাজ 52% শেষ হয়েছে। আরও 2টি রুটের কাজ, এমআরটি লাইন 1-5-এর কাজ শিগগিরই শুরু হবে। মেজর সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে সুপর্দ করেছে র্যাব। তবে তদন্ত সংস্থা র্যাবের পক্ষ থেকে তাকে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। বেলা 11টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মা ইলিশ রক্ষায় 22 দিন নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ আহরণে নেমেছে জেলেরা। গত 14 অক্টোবর থেকে 4 নভেম্বর রাত 12টা পর্যন্ত 22 দিন চাঁদপুরের পদ্মা মেঘনা সহ সারা দেশের 6টি অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে দীর্ঘ 22 দিন পরে আবারও সরগরম হয়ে উঠেছে দেশের বৃহত্তম ইলিশ বাজার চাঁদপুর মাছঘাট। এদিকে মৎস্য আহরণ এবং এর উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ভারত। সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার। এ সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দেশ একসাথে কাজ করবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। আমাদের মাছের উৎপাদন, মাংসের উৎপাদন, সমুদ্রের সম্পদ, দুধ, অন্যান্য বিষয়গুলিকে উৎপাদন বাড়ানো, যে দেশের যেভাবে চাহিদা আছে সেভাবে আমদানি রপ্তানি করা। আর একটা ইম্পর্ট্যান্ট আলোচনা আমাদের হয়েছে যে সময় বাংলাদেশের মাছ আহরণ বন্ধ থাকে সেই সময়গুলিতে যেহেতু আমাদের যে সকল সমুদ্র এলাকায় এটা আমরা করি, এই সমুদ্র এলাকার একটি পার্টে ভারত, একটি পার্টে আমরা যৌথভাবে কিভাবে একই সময় এই আহরণ বন্ধ রাখতে পারি সে বিষয়ে আমাদের ভিতরে একটা ঐক্যমত হয়েছে। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে তিনি বলেন, এরই মধ্যে পেঁয়াজের চাষাবাদ বৃদ্ধিতে কাজ করছে সরকার। পেঁয়াজের নতুন জাত তৈরি এবং গ্রীষ্ম মৌসুমে পেঁয়াজ চাষের জন্য বাংলাদেশের বৈজ্ঞানিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান কৃষিমন্ত্রী। এছাড়া পেঁয়াজ সংরক্ষণ এবং তার রক্ষণাবেক্ষণের আধুনিক পদ্ধতি তৈরিতেও সরকারের সাফল্যের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। পেঁয়াজ নিয়ে যে সংকটের সৃষ্টি হয় প্রতি বছর, এটি যাতে না হয় এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। তার জন্য কৃষি মন্ত্রণালয়কে কর্মসূচি নিয়ে আসতে হবে এবং ওনার নির্দেশেই আমরা 3 বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ অথবা মোটামুটি একটা ভালো অবস্থায় আনতে পারি কিনা তার জন্য কর্মসূচি প্রণয়ন করেছি। এবারে আমাদের কৃষি। সিরাজগঞ্জের গাজীপুরের টমেটো চাষিরা পড়েছেন বিপাকে। বারবার গাছ লাগালেও কিছুটা বড় হবার পর সেই গাছ হঠাৎ করেই মরে যাচ্ছে। চাষিদের অভিযোগ, কী কারণে গাছ মরে যাচ্ছে তা জানতে না পারায় যেমন প্রতিকার মিলছে না, সেই সঙ্গে কৃষি অফিস থেকেও তারা পাচ্ছেন না কোনো সহযোগিতা বা পরামর্শ। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ।
কৃষকদের পরম যত্ন আর রোদ বৃষ্টিতে খাটুনির পর বেড়ে উঠছে টমেটো গাছগুলো। যদিও টগবগে এসব গাছ নিয়েই এখন দুশ্চিন্তা চাষিদের, কারণ পূর্ণবয়স্ক কিংবা ফল দেওয়ার আগেই মরে যাচ্ছে অনেক গাছ। কেন মরছে তারও মিলছে না জবাব। এ অবস্থা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী, হাজরাহাটি, হরিনাথপুর সহ অন্তত 7টি গ্রামে। চাষিরা বলছেন, মরক বন্ধ করা না গেলে গত বছরের মতো এবারও লোকসান গুনতে হবে তাদের। 2 বছর আবাদ করি, গাছ কি বেড়াই হয়, খালি মরা যায়। এবার 30,000 খরচা শেষ। এই যে চারা মারা যায়, গাছ মরা যায়, আবার চারা আবার ওই খুঁটির ঘরে লাগাই, কিন্তু ওই গাছ লাগালে আবার মনে হয় যে আবার ওটাও মারা যায়। 99% জন এই টমেটো চাষি এভাবে মার খেয়েছে। কারো কারো ধারণা এখনো শীত পুরোপুরি না আসায় মরছে গাছ। আশ্বিন মাসের মাঝামাঝি আমরা লাগাইছি, শীত না থাকার কারণে এগুলা গাছের সমস্যা দেখা দিছে। প্রচন্ড তাপে মাটিটা গরম হয়, ওই গরমের তাপে শিকড় গেলে মনে হয় যে আর শিকড় গেলে মনে সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন। সকালে একটু ভালো যায়, দুপুরে আসলে টালে আসলে মনে খারাপ হয় একবার। ফসলটা শীতের কিন্তু পড়ে গেছে এখন গরমের সিজনে, এর যে উপযোগী শীত এটা এখন আসে নাই। রোগ নির্ণয় কিংবা মরক রোধে কোনো ধরনের সহযোগিতা করছে না স্থানীয় কৃষি অফিস। অভিযোগ চাষিদের। এবার ফোন দিয়ে ডাকে নিয়ে আসছিলাম, একদিন আসছিল, আসে দেহেটা থিয়া চলে গেছে, এই বন্ধু শেষ। উনি আর এ বন্ধু খোঁজও নেয় নাই, দেহেও নাই। কৃষি অফিসার বহু কোনো অফিসার আসে নাই। এসব অভিযোগ স্বীকার করে এখন থেকে মাঠ পর্যায়ের কর্মীদের আরও তৎপর করার কথা বলছেন কৃষি কর্মকর্তা। আমাদের শিডিউল ডিউটি আর কি, আসলে তাদেরকে পরামর্শ দেওয়া। আমরা আরও বেশি আমরা তৎপর হব। সংশ্লিষ্ট কৃষি অফিস এবং উপসহায়ক কৃষি কর্মকর্তা যাতে নিয়মিত সেখানে যান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন এবং কৃষকরা যাতে উপকৃত হয়, এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আর কি। এবছর সিরাজগঞ্জে 300 হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। উন্নত রাষ্ট্র গঠনে নবপ্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনন্য এবং সাংবাদিকরাই জাতিকে পথ দেখায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতির উপর আঘাত দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ব্যঙ্গ করে কোনো চিত্র প্রকাশ করা এবং এর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটি করা উচিত নয়। এবং একই সাথে ধর্মের নামে কাউকে হত্যা করাও, সেটিও আমরা সমর্থন করি না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের লেকে 2টি গয়না নৌকা। আবহমান বাংলাদেশের ঐতিহ্য ও নৌকা দুটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি অতিথিরা সংসদের লেক ভ্রমণ করতে পারবেন। জাতীয় সংসদের লেকে সকালে নৌকা ভাসানোর উদ্বোধন করেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। পর্যটন কর্পোরেশনের উদ্যোগে দৃষ্টিনন্দন এই নৌকা দুটি 27 ফুট দৈর্ঘ্য এবং 5 ফুট প্রস্থ। ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কৃষ্টি কালচার ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। আজকে সংসদে সব কিছু ছিল, লেক ছিল, লেকে আমরা মাছ চাষ করেছি, আমরা অনেক কিছু রাইটিং করতেছি, যেটা ছিল না সেটা ছিল না নৌকা। আজকে আপনারা এই নৌকা আমাদেরকে এখানে দিয়েছেন। আমি মনে করি এই উদ্যোগ আপনাদের পর্যটন কর্পোরেশন এবং বিমান এবং পর্যটন মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে। 24 ঘন্টার ব্যবধানে নারায়ণগঞ্জ থেকে চোরাইকৃত 259 বস্তা চিনি উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর চালানপূর্বক আসামিদের 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ চৌধুরী। এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান এবং ডিবির ওসি মোহাম্মদ আলমগীর হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। গ্রাম বাংলার খবর। কক্সবাজারের ঈদগড় বাইশারি সড়কে ডাকাতি অপহরণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রামু ঈদগড় ইউনিয়ন পরিষদ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্য আলহাজ সাইমুম সারওয়ার কমল ও প্রধান বক্তা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।
দিনাজপুরের বিরামপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় গরু মোটাতাজাকরণের যুবকদের মাঝে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলার খানপুর ইউনিয়নের পোড়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু প্রশিক্ষণের সূচনা করেন। এই সময় ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডল, কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে বায়োফটিফাইড জিঙ্ক ধান বীজ বাণিজ্যকরণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় সিসিডিবির বাস্তবায়নে সংস্থার নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মোহাম্মদ তাওফিকুল আলম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মামুনুর রহমান। আর দর্শকের সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটাই এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, নতুন করে ভোট গণনার দাবি ট্রাম্পের। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নতুন 3টি যুদ্ধজাহাজের কমিশনিং। অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে ভারত, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমঝোতা স্মারক সই। মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ মাদক আইস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। করোনার দ্বিতীয় দফা ঢেউ সামাল দিতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে গ্রিস। এবং ক্যারিয়ারের সেরা মুহূর্ত হবে বিশ্বকাপ জয়, নিষেধাজ্ঞা শেষে জানালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মুন, মেহেদী হাসান খান। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।